হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের যেটা আমি বলেছিলাম যে তোমাদের জিএসের জন্য জন্য একটা ফ্রি ব্যাচ আমি দিচ্ছি, যেখানে কিন্তু তোমাদের 30 ডেজ অর্থাৎ 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু পুরো জিএস কিন্তু কভার হবে, যেটা কিন্তু অল এক্সামের জন্য তোমাদের এটা করছি। এবং তোমাদের অনেক দিন আগেই তোমাদের এক্সামের জন্য আমি করছি, যেটা কিন্তু অনেক দিন আগেই তোমাদের ইউটিউবে আমি জানিয়েছিলাম। তো বেশ কয়েকদিন লেট হয়ে গেছে আমাদের, বাট ভালো কিছু পেতে গেলে তাহলে কিন্তু একটু অপেক্ষা করতেই হয়, এবং পুরোপুরি এটা কিন্তু ফ্রিতে। ওকে, তো এই যে তোমাদের জিএস 30 দিনের যে স্ট্র্যাটেজি সহ তোমাদের কিন্তু আগে আমি ভিডিও করে দিয়েছি, যে কোন কোন টপিক তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং আপকামিং যত এক্সাম রয়েছে, অর্থাৎ রেলওয়ে, এসএসসি, স্টেট এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই যে এক্সামগুলো তোমরা কভার করতে পারবে। এছাড়াও তোমাদের যেটা জানানোর সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র যে ক্লাস করাবো তাই কিন্তু নয়, তোমাদের কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পিওয়াইকিউও করাবো, যাতে তোমাদের বুঝিয়ে নিতে অসুবিধে না হয় যে ক্লাস থেকে তোমাদের কিন্তু কমন আসছে কি না সেটাকেও কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে এই যে ক্লাস এবং পিওয়াইকিউ এরকম কিন্তু তোমাদের করানো হবে, যাতে তোমাদের কিন্তু অবশ্যই উপকারে আসে। তো তাহলে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমরা প্রত্যেকেই তোমরা প্রত্যেকেই কিন্তু এর পিডিএফ কিন্তু পেয়ে যাবে। এর পিডিএফ পেতে গেলে তোমরা কিন্তু ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তো আমরা জিএসের যেটা প্রথম শুরু করছি সেটা হচ্ছে গিয়ে আজকে আমাদের ডে 1। আজকে আমরা শুরু করছি ইতিহাস। তো ইতিহাস দিয়েই আমাদের শুরু হচ্ছে 10 থেকে 12খানা ক্লাস আমাদের রয়েছে ইতিহাসে, যার আজকে আমরা প্রথম অধ্যায়, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিন্ধু সভ্যতা, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে তোমাদের যা যা প্রশ্ন হয় সেগুলো তো আলোচনা করবই, তাছাড়াও কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু পরীক্ষার উপযোগী হবে, এবং সম্পূর্ণ তোমাদের 30 দিনের মধ্যে সিলেবাসও কভারেজ হবে, এবং খুব সহজে তোমরা কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, তো বেশি কথা না বলে আজকে আমরা কিন্তু ক্লাসটি শুরু করি নাকি। তোমাদের আবার একবার তোমাদের মনে করিয়ে দিই যে কীভাবে তোমাদের কিন্তু ক্লাসগুলো সাজানো হয়েছে। অর্থাৎ ডে 1 প্রথমে হবে কি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ তোমাদের যেটা সিন্ধু ঘাটি সভ্যতা। 2 নম্বর ক্লাস হচ্ছে গিয়ে বৈদিক কাল। 3 নম্বর ক্লাস হচ্ছে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। 4 নম্বর ক্লাস হচ্ছে গিয়ে সঙ্গম যুগ। 5 নম্বর ক্লাস হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু মুসলিমদের আক্রমণ। 6 নম্বর ক্লাস হচ্ছে গিয়ে দিল্লি সুলতানাত, এবং দেখো 7 নম্বর ক্লাস মুঘল সাম্রাজ্য। 8 নম্বর ক্লাস হচ্ছে স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামও। এর পরের দিন থেকে কিন্তু এইগুলো বারবার আমি আর বলবো না, যারা মানে এইগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেবে যারা তোমরা আজকের ভিডিওটি দেখছো। 9 নম্বর ক্লাসে হবে গান্ধী যুগ। 10 নম্বর ক্লাসে হবে স্বাধীনতা আন্দোলন। 11 নম্বর ক্লাসে হবে ভারতীয় সংবিধানের নির্মাণ। 12 নম্বর ক্লাসে হবে মৌলিক অধিকার। 13 নম্বর ক্লাসে হবে সংসদ এবং রাষ্ট্রপতি। 14 নম্বর ক্লাসে হবে ন্যায় পালিকা, অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম। পঞ্চম ক্লাসে অর্থাৎ 15 নম্বর ক্লাসে হবে কি না, তোমাদের তালিকা, অনুসূচি এবং ধার গ্রহণ। এবং 16 নম্বর ক্লাসে মৌলিক কর্তব্য এবং সংশোধন। 17 নম্বর ক্লাসে হচ্ছে পঞ্চায়েতি রাজ। 18 নম্বর ক্লাসে হচ্ছে সৌরজগৎ এবং মহাবিশ্ব। 19 নম্বর ক্লাসে হচ্ছে গিয়ে ভূ প্রকৃতিবিদ্যা। এরপরে দেখো তোমাদের যেগুলো রয়েছে সেটা কি না, 20 নম্বর যে ক্লাস সেখানে হবে কিন্তু তোমাদের ভারতের নদীসমূহ একদম মানচিত্রে আকারে। আর তোমাদের দেখো 21 নম্বর ক্লাস হবে ভারতের মালভূমি। 22 নম্বর ক্লাস হবে কৃষি এবং ফসলসমূহ। 23 নম্বর ক্লাস হবে বায়ুমণ্ডল। 24 নম্বর ক্লাস হবে মস্তিষ্ক। 25 নম্বর হচ্ছে গিয়ে শ্বাসতন্ত্র। 26 নম্বর হবে রক্ত, এবং 27 নম্বর হবে গিয়ে অর্থনীতির মূলনীতি। এবং লাস্ট দেখো ইকোনমি থেকে বাজার, বাজেট, চাহিদা, যোগান, পণ্য, জাতীয় আয় এবং জিএসটি।
এইটাই তোমাদের কিন্তু 30 দিনের পুরো ক্লাস তোমাদের কিন্তু করা হয়েছে। ওকে, তো এখানে তোমাদের আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা, ঠিক আছে, কতদিন আগের সেটা তো জানবই। তো আজ আমরা কোথায় বাস করছি, আজ পুরোপুরি আমরা ক্লাসে প্রবেশ করছি। তো আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের ক্লাসের ইন্ট্রো বলতে পারো, বা ক্লাসের আগে যেগুলো বলার বলে দিয়েছি। পরের দিন থেকে পুরোপুরি ডিরেক্ট ক্লাসে কিন্তু আমরা প্রবেশ করব, পুরোপুরি এত কিছু বলবো না। তাই তোমাদের একটু বিরক্ত হতে পারে, তার জন্য কিন্তু ফার্স্ট ক্লাস তো, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখো, আজকে আমাদের কি চলছে, আজকে আমাদের 2026 চলছে, তাই তো। এইখানে আমি যদি তোমাদের 0 ধরি, আর এদিকে যদি আমি 1, 2, 3, 4 এরকম 2026 পর্যন্ত তোমাদের যদি ধরি, আর এদিকে আমাদের -1, -2, -3, অর্থাৎ এইগুলোকে, এই যে এই দিকের সালগুলোকে আমরা কি বলি জানো, এই দিকের সালগুলোকে আমরা বলি খ্রিস্টাব্দ, আর এদিকে আমরা বলি কি, এদিকে আমরা বলি খ্রিস্টপূর্ব, ঠিক আছে, বা খ্রিস্টপূর্বাব্দ যেটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ তোমাদের এই যে দেখো 2026, অর্থাৎ 1 থেকে এই যে 2026 পর্যন্ত এসছে, এটা কিন্তু খ্রিস্টাব্দ, বা ইংরেজিতে আমরা বলে থাকি কি এডি, ঠিক আছে। আর এই খ্রিস্টপূর্বাব্দকে ইংরেজিতে বলি বিসিই। ওকে, কারণ আমরা তো বিসি এই সব নিয়েই আমরা পড়বো, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ নিয়ে পড়বো, তাই তোমাদের কিন্তু একটু জাস্ট জানিয়ে দিলাম। ওকে, দেখো, তো তোমাদের এইটুকুও বলে দিই, কন্টেন্ট কিন্তু তোমাদের শুধুমাত্র যে বাংলাতে থাকবে তা নয়, তোমাদের কিন্তু পাশাপাশি ইংলিশও লেখা থাকবে, তাই তোমাদের বুঝতে বা পড়তে কোনোরূপ কোনো অসুবিধে হবে না। আর পিডিএফ আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের কিন্তু ডেসক্রিপশানে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। এই সিন্ধু সভ্যতাকে আমরা এই যে স্টোন এজ অনুসারে, অর্থাৎ প্রস্তর যুগকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, যেটা হচ্ছে কি না প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, ঠিক আছে, যেটা হচ্ছে ওল্ড স্টোন এজ, মিডিল স্টোন এজ এবং নিউ স্টোন এজ। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই যে প্রস্তর যুগকে আমরা 3টি ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি। এইটা দেখো কত সময়কালের মধ্যে, সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা আমরা এক্ষুনি জানলাম। দেখো, এই যে বললাম না যে আমাদের 0 থেকে এদিকে যত রয়েছে সেগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব, ঠিক আছে। দেখো এখানে এই যে দেখো বিসিই লেখা আছে না, এইটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রাচীন প্রস্তর যুগ বা পুরাতন প্রস্তর যুগ হচ্ছে গিয়ে 30,000 খ্রিস্টপূর্ব, অর্থাৎ তোমাদের কিন্তু সিন্ধু সভ্যতা যে আলোচনা করছি সেটা কিন্তু তোমাদের আজ থেকে, তোমাদের কিন্তু আজ থেকে নয়, আজ থেকে যদি বলা হয় আজ থেকে কত বছর আগে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই 30,000 প্লাস কিন্তু 2026 অ্যাড করতে হবে, দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে। মানে তোমাদের প্রায় ধরে নেওয়া যেতে পারে যে 30,000 বছর আগে তোমাদের কিন্তু আলোচনা হচ্ছে এই সিন্ধু সভ্যতা নিয়ে। তো প্রাচীন প্রস্তর যুগ কি, প্রাচীন প্রস্তর যুগে দেখো 30,000 খ্রিস্টপূর্ব থেকে 10,000 খ্রিস্টপূর্ব। মধ্যপ্রস্তর যুগ কি না, মধ্যপ্রস্তর যুগ হচ্ছে 10,000 খ্রিস্টপূর্ব থেকে 8,000 খ্রিস্টপূর্ব। নব্যপ্রস্তর যুগ হচ্ছে কি না 8,000 থেকে 3,000 খ্রিস্টপূর্ব, 8,000 থেকে 3,000 খ্রিস্টপূর্ব। এরকম তোমাদের কিন্তু 1,000-এ আসবে, 1,000 থেকে তোমাদের 1-এ আসবে, তারপরে কিন্তু আবার তোমাদের 1 থেকে শুরু হয়ে এই যে 2026 কিন্তু আসবে। ওকে, তাহলে এই যে 1 থেকে যখন 0 থেকে 1 চলে আসবে, তখন কিন্তু এই খ্রিস্টপূর্ব থাকবে না, তোমাদের কিন্তু খ্রিস্টাব্দ হয়ে যাবে। ওকে, আশা করি তোমাদের কিন্তু বুঝতে অসুবিধে হয়নি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তার আমি যথাযথ উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে ওল্ড স্টোন এজ অর্থাৎ প্রস্তর যুগ সম্পর্কে আমাদের কিন্তু বেশ কিছু তথ্য আমাদের কিন্তু জেনে নিতে হবে। দেখো, যেগুলো কিন্তু পরীক্ষায় আমাদের কিন্তু এসে গেছে বা আসবে এরকম বলতে পারো। প্রাচীন প্রস্তর যুগে শিকার ছিল কিন্তু মানুষের প্রধান জীবন ধারণের উৎস। তো প্রাচীন প্রস্তর যুগে তারা মানে যারা বসবাস করতো তারা কিন্তু শিকার ছিল তাদের কিন্তু প্রধান জীবিকা। প্রায় 36,000 খ্রিস্টপূর্বে মানুষের
শারীরিক গঠন সম্পূর্ণ হয়েছিল, এদেরই কিন্তু আমরা হোমোসেপিয়েন্স, খুব ভালো করে নামটা তোমরা পড়েছ যে হোমোসেপিয়েন্স, যেটা হচ্ছে আধুনিক মানুষের পূর্বপুরুষ আমরা বলে থাকি। ওকে। আর মধ্যপ্রস্তর যুগে মানুষের প্রথম পোষা প্রাণী যদি বলি সেটা হচ্ছে কুকুর। প্রথম পোষা প্রাণী ছিল কি? কুকুর। আর প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুন সম্পর্কে জানতো, কিন্তু এই আগুনের ব্যবহার তারা শিখেছিল কিন্তু নব্যপ্রস্তর যুগে। তাহলে এই যে আগুনের এই ব্যবহার তারা কিন্তু শিখেছিল কবে? নব্যপ্রস্তর যুগে। ভারতে 1863 সালে রবার্ট ব্রুসফুট প্রস্তর যুগের সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠা করেছিলেন। প্রস্তর যুগে সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওকে। নেক্সট দেখো তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখো নব্যপ্রস্তর যুগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব, যেখান থেকে দেখো নব্যপ্রস্তর যুগে আমরা যেটা বলি যে নব্যপ্রস্তর যুগ বিহার থেকে অস্থিপর্য পাওয়া যায়। ঠিক আছে। প্রথমে অস্তর অর্থাৎ ধাতু যদি আমি বলি সেটা হচ্ছে তামা তারা ব্যবহার করতে শিখেছিল। চাকার ব্যবহারও কিন্তু নব্যপ্রস্তর যুগে শিখেছিল। নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষির সূচনাও করেছিল, এবং প্রথম কৃষির প্রমাণ যদি আমরা পাই সেটা হচ্ছে সিন্ধু নদীর পশ্চিমে মেহেরগড়ে কিন্তু আমরা প্রথম পেয়েছিলাম। ওকে। দেখো এই ম্যাপটা থেকে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের চীন, এটা হচ্ছে আমাদের পাকিস্তান। ঠিক আছে। এই জায়গা থেকে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গিয়ে সিন্ধু নদী, যেটা আমরা ভারতের মানুষ কিন্তু আমরা সিন্ধু নদী কিন্তু হিসাবে আমরা জানতাম। এই যে যখন তোমরা গ্রিকরা এইখানে এসে প্রবেশ করলো, তখন কিন্তু এই নদীর নাম কিন্তু ইন্ডাস কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে। আর এই হরপ্পার বিস্তার যদি আমি বলি, হরপ্পার বিস্তার, তাহলে কিন্তু এই যে এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে, এই এলাকাটা কিন্তু তোমাদের সিন্ধু কিন্তু, অর্থাৎ হরপ্পা সভ্যতা, অর্থাৎ সিন্ধু এই যে হরপ্পা, দেখো মেহেরগড়, এই যে এই জায়গাটা আমি মার্ক করলাম, এই জায়গাটা কিন্তু তোমাদের সিন্ধু সভ্যতা কিন্তু ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে। এই জায়গাটা আমরা সিন্ধু সভ্যতা হিসেবে ধরে নেওয়া যেতে পারে। নেক্সট দেখো তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, এই যে দেখো তোমাদের ম্যাপ আকারে খুব ভালো করে এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এই যে দেখো তোমাদের কতটা পর্যন্ত বিস্তার ছিল, যেটা দেখো এই যে চেনাব নদী, সিন্ধু নদী, হ্যাঁ, ম্যাপ আকারে খুব ভালো করে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। এদিকে তোমাদের 1600 কিমি, এদিকে 1400 কিমি কিন্তু উপর নিচ বিস্তৃত ছিল এই সিন্ধু উপত্যকার সভ্যতা। ঠিক আছে। আর মান্ডা যেটা ছিল সেটা দেখো চেনাব নদীর তীরে অবস্থিত। দোস্ত নদী যেটা হচ্ছে বালুচিস্তান পাকিস্তান সীমান্তে অবস্থিত, এবং দাইমাবাদ যেটা মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে অবস্থিত। ওকে। নেক্সট দেখো তোমাদের আর যে জিনিসগুলো তোমাদের আরও জানতে হবে সেটা হচ্ছে গিয়ে কি, এই যে দেখো তোমাদের এই জায়গাটা তোমাদের একটু বলে দিই, যেটা হচ্ছে দেখো যে এই যে দেখো 1600 কিমি এদিকে রয়েছে আলমগীরপুর মিরাট উত্তরপ্রদেশ, এদিকে দাস নদী বালুচিস্তান পাকিস্তান সীমান্ত রয়েছে, এবং ওপরের দিকে যদি আমি দেখি সেটা হচ্ছে মান্ডা চিনাব নদী জম্মু কাশ্মীর, এবং নিচের দিকে দেখো দাইমাবাদ গোদাবরী নদী এবং মহারাষ্ট্র আমরা কিন্তু দেখে থাকি। খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতা যেটা আমরা জানবো সেটা হচ্ছে হরপ্পা। এই হরপ্পা সভ্যতা আমরা জানবো, এবং হরপ্পা সভ্যতায় দেখো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি না, এর অবস্থান কোথায় রয়েছে? মান্টোগোমারি জেলায় রয়েছে, যেটা কোথায় রয়েছে? পাঞ্জাবে রয়েছে। ওকে। এর নদীর নাম কি? কোন নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছে? এই যে নদীর তীরে গড়ে উঠেছে সেটা হচ্ছে রাভি নদী। ঠিক আছে। আর এটা খননকারী কে না, দয়ারাম সাহানি। কবে খনন করেছিলেন? 1921 সালে কিন্তু খনন করেছিলেন। এগুলো কিন্তু প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু বারংবার কিন্তু এসে থাকে। দেখো এখানে কি কি আবিষ্কার হয়েছিল? খাদ্য ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে, দেখতে পাচ্ছ ছবি, কবরস্থানের ছবি আমরা পাই, কবরস্থান পাওয়া গেছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা সভ্যতা নগরী পাওয়া গেছে। পরে তোমাদের বিস্তারিত অধ্যয়ন করা রয়েছে, যেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো কিন্তু যে ছবিটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছো, এই ছবিগুলো দেখে তোমাদের কিন্তু
বুঝতে হবে যে এইখান থেকে তোমাদের কি কি আবিষ্কৃত হয়েছে বা কি কি পাওয়া গেছে। নেক্সট যে সভ্যতা আমরা জানবো সেটা হচ্ছে কি মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা দেখো, মেহেরগড় সভ্যতা কিন্তু সিন্ধুতে অবস্থিত, যেটা পাকিস্তানে রয়েছে। সিন্ধু নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছে এবং এর আবিষ্কার হয়েছিল কবে? 1922 সালে, যেটা আবিষ্কার করেছিলেন বা খনন কার্য করেছিলেন কে? না, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু খনন কার্য করেছিলেন। এখানে আমাদের যেগুলো পাই সেটা হচ্ছে সর্ববৃহৎ স্নানাগার, খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় বারবার আসে। এইটা কিন্তু তোমাদের বৃহৎ স্নানাগারের ছবি, অর্থাৎ আগেকার দিনের মানুষরাও কিন্তু এরকম তোমাদের মানে সুইমিং পুল এখন যেটা আমরা বলি সেরকমই কিন্তু তারা স্নানাগার এরকম বানাতো। তাহলে ভাবতে পারছো যে এতদিন আগেও মানুষের মধ্যে কিন্তু মাথায় এই আইডিয়াগুলো ছিল। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের দেখো যেটা রয়েছে ব্রোঞ্জ নৃত্যরত কন্যা, যেটা আমরা এই যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর যে বেশভূষা রয়েছে এর পরের আমরা আলোচনা করছি, বাট এই যে ছবিগুলো তোমরা দাড়িওয়ালা মানুষ, মাটির তৈরি খেলনা, বলদশীল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই মহেঞ্জোদাড়ো সভ্যতায় আমরা কিন্তু লক্ষ্য করি বা দেখতে পাই। এরপরে দেখো এই যে দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ইম্পর্ট্যান্ট যদি বলি সেটা হচ্ছে কি না, এই যে দেখো ডান্সিং গার্ল, এই ডান্সিং গার্ল কী দিয়ে তৈরি ছিল? ব্রোঞ্জ দিয়ে তৈরি ছিল। হাইট ছিল কত? হাইট ছিল কিন্তু 10.5 সেমি। 10.5 সেমি অর্থাৎ তোমাদের কিন্তু একটা আঙ্গুলের সমান হবে। ঠিক আছে, একটা আঙ্গুলের সমান কিন্তু এই ডান্সিং গার্লের কিন্তু মূর্তিটি ছিল। ওকে, তো এইটা কিন্তু তোমাদের একটা আঙ্গুলের সমানই হবে। এর বেশভূষায় তোমরা দেখতেই পাচ্ছ যে হাতে বা গলায় এই বিভিন্ন ধরনের কিন্তু গয়না ছিল। তাই এর থেকে আমরা বুঝতে পারি কিন্তু এর আগেও মানে অনেক আগে যেহেতু এটা হয়েছে বা 1922 যেটা আমরা খনন কার্য করে এর উদ্ধার করেছিলাম, বাট এর মানে বেশ কত বছর আগে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যেও ছিল, অর্থাৎ এই যে তোমাদের বেশভূষা এই জিনিসগুলো কিন্তু তাদেরও কিন্তু ব্যবহার করতো। এরপরে দেখো তোমাদের যেটা যেটা এই যে এটা কি বলবো আমরা, এই যে দেখো দাড়িওয়ালা যে মানুষটি ছিলেন, যেটা হচ্ছে কি হাইট ছিল যেটা 17.5 সেমি। ঠিক আছে, 17.5 সেমি, পরনে এরকম একটা আস্তরণ ছিল, যেটা কিন্তু তোমাদের এখান থেকে আমরা ইনাকে কিন্তু একজন ব্রাহ্মণ বা রাজা হিসেবেই কিন্তু হয়তো ছিলেন, এরকমই আমরা ধরে নিতে পারি। নেক্সট দেখো আমরা চান হুদুড় নিয়ে আলোচনা করব। চান হুদুড় অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে গিয়ে পাকিস্তান, যেটা হচ্ছে সিন্ধুতে অবস্থিত, সিন্ধু প্রদেশে অবস্থিত। নদী যেটা হচ্ছে সিন্ধু, এটার সাল কত? সাল হচ্ছে গিয়ে 1934। এবং খননকারী দেখো গোপাল মজুমদার কিন্তু এর খনন কার্য করেছিলেন। অর্থাৎ প্রাপ্ত বস্তু আমরা যদি আমি দেখি, দেখো আমরা চিরুনি তো পেয়েছি এখানে, মুক্তোর তৈরি কারখানা, ঠিক আছে, লিপস্টিক তৈরির উপকরণ, ঠিক আছে, মানে কত কিছু ব্যাপারগুলো আমরা আগে ছিল একবার ভেবে দেখো। ঠিক আছে, চিরুনি এই সব কিছু কিন্তু আগেও ছিল, বাট দেখতে এরকমই ছিল। ঠিক আছে, যেটার আপডেট হয়ে এখন কিন্তু আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা সেটা। ওকে, এরপরে দেখো রোপড়। ঠিক আছে, রোপড় যেটা কোথায়? পাঞ্জাব, ভারতের অবস্থান পাঞ্জাবে অবস্থিত। যেটা নদী কোন নদীতে রয়েছে? না, সতলুজ নদীর তীরে অবস্থিত, গড়ে উঠেছিল। সময়কাল কত? 1953 থেকে 55। এবং খননকারী হচ্ছে গিয়ে যজ্ঞ দত্ত শর্মা। ঠিক আছে, প্রাপ্ত বস্তু যদি আমি বলি, মানুষের সাথে কুকুরের সমাধিস্থল অবশেষ কিন্তু আমরা এখানে দেখতে পাই। ওকে, নেক্সট দেখো তোমাদের রোপড় কি? দেখো এখানে এই যে জিনিসগুলো কি কি আমরা পাই সেটা আমরা কিন্তু এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে দেখো কুকুরের কঙ্কাল, হ্যাঁ, পুঁথি, মৃৎপাত্র, মানুষের কঙ্কাল, হ্যাঁ, এই সমস্ত কিন্তু অস্থি, এই সমস্ত কিন্তু আমরা খনন কার্য করার পর এগুলো কিন্তু দেখতে পেয়েছি। নেক্সট দেখো লোথাল। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় কিন্তু অবশ্যই কিন্তু আসে। হাতির দাঁতের সেট পাওয়া গেছে, মুক্তোর কারখানা পাওয়া গেছে, অগ্নিবেদ পাওয়া গেছে,
ঠিক আছে, এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি। দেখো অবস্থান কোথায়, আমেদাবাদে রয়েছে, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। আর দেখো ভোগাবর নদীর তীরে অবস্থিত এটি, সময়কাল হচ্ছে গিয়ে 1955 থেকে 62। এবং খননকারী যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে রঙ্গনাথ রাও কিন্তু এটি খনন কার্য করেছিলেন। এর মুক্ত তৈরি কারখানা, নৌঘাট, বোতাম সিল, অগ্নিবেদ, আঁকাপাত্র, প্রাচীন চাল বা চাষের প্রমাণ, হাতির দাঁতের শেড, এইগুলো কিন্তু এখান থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। ওকে, নেক্সট দেখো কালীবঙ্গান। কালীবঙ্গানে সবচেয়ে যেটা শ্রী গঙ্গানগরে মানে অবস্থান, এবং রাজস্থানের শ্রী গঙ্গানগরে এর অবস্থান। ঠিক আছে, এরপরে নদী যদি আমি বলি সেটা হচ্ছে ঘরঘরা নদীর তীরে অবস্থিত এটি। সময়কাল যদি বলি সেটা হচ্ছে 1961-তে এটি আবিষ্কৃত হয়েছিল। দেখো ব্রিজি বাসিলাল এবং বালকৃষ্ণ ঠাপ্পর এটি খনন কার্য করেছিলেন। হ্যাঁ, এখানে আমরা যেটা সবচেয়ে দেখি সেটা হচ্ছে পোড়া বা ঝুলানো চুড়ি আমরা দেখতে পাই, অগ্নিবেদ দেখতে পাই, ঠিক আছে, ছোটো গোলাকার গর্ত দেখতে পাই, শিবলিঙ্গম দেখতে পেয়েছি, তারপরে উটের হাড় দেখতে পারছি, এবং কি না ঝুলানো চুড়িও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। নেক্সট দেখো ধোলাভিরা। ধোলাভিরাতে দেখো যেটা কি না, যেটার অবস্থান কোথায়, গুজরাটের কচ্ছে রয়েছে। ঠিক আছে, যেটা ঘরঘরা নদীর তীরে অবস্থিত। আর.এস. রাউত কিন্তু এটি কিন্তু আবিষ্কার করেছিলেন, এবং আনুমানিক যদি আমি বলি খ্রিস্টপূর্ব 27 শতাব্দীতে এটি কিন্তু আবিষ্কার হয়েছিল। বিশাল পাথরের প্রাচীর আমরা দেখতে পাই, এবং একজন নগ্ন মানবের দ্বারা টানা বলদগাড়ি আমরা দেখতে পাই, জল সংগ্রহের ব্যবস্থা, একাধিক জলধারা, অর্থাৎ আমরা প্রত্যেক বাড়িতে এই ধোলাভিরা মানে সভ্যতায় প্রত্যেক বাড়িতে কিন্তু কুঁয়ো খনন করতো। এখন আমরা যে এখানে সাবমার্সিবল খনন করার জন্য খুব ব্যস্ত হয়ে উঠি, তাই না? তাদের বাড়ি কিন্তু কাঁচা ইট দিয়ে বানাতো, যাতে কিন্তু গরম কম লাগে, এবং যখনই কোনো প্রাচীর বা বিশাল কিছু বানানো হতো তখনই কিন্তু এরকম পাথরের দিয়ে তারা মোটা প্রাচীর বানাতো। ওকে, নেক্সট দেখো বানোয়ালি। বানোয়ালি কি, এর অবস্থান হচ্ছে গিয়ে ফতেহাবাদ। ঠিক আছে, যেটা হরিয়ানাতে অবস্থিত। প্রধান অনুসন্ধান কি পাওয়া গেছে, জব পাওয়া গেছে, জবের দানা, টেরাকোটা হালের মূর্তি পাওয়া গেছে, এইগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব রাখিগড়ি। রাখিগড়িতে আমরা দেখব কি না, হিসার, হরিয়ানাতে অবস্থিত, হিসারে অবস্থিত এই রাখিগড়ি। আবিষ্কার কে করেছিলেন, আবিষ্কার করেছিলেন ডক্টর অমরেন্দ্রনাথ। ঠিক আছে, ডক্টর অমরেন্দ্রনাথ আবিষ্কার করেছিলেন। এখানে প্রধান আমরা কি কি পেয়েছি দেখে নাও, সেটা হচ্ছে টেরাকোটার চাকা, খেলনা, ঠিক আছে, মাটির তৈরি খেলনা, এগুলো কিন্তু আমরা পেয়েছি। বৃহৎ সাইজ যদি বলি টেরাকোটার, আর কোমারি, কেরামিক এবং মূর্তি, মাটির পাত্র, এই সমস্ত কিন্তু আমরা পেয়েছি। এরপরে নেক্সট দেখো তোমাদের যেটা কি না, লারাকানা। লারাকানা দেখো, লারাকানা জেলা, যেটা পাঞ্জাবে অবস্থিত, যেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত, এবং এখানে যদি আমি পেয়েছি যদি বলি সেটা হচ্ছে গিয়ে জব পেয়েছি, জব। ওকে, জব, বার্লি, এগুলো কিন্তু আমরা পেয়েছি। নেক্সট দেখো আমরা মৃৎপাত্র, এখান থেকে আমরা এই যে মৃৎপাত্র, এইগুলো কিন্তু আমরা দেখেছি। এই যে মৃৎপাত্রগুলো আমরা কিন্তু পর্যবেক্ষণ করেছি, এবং দেখো এইখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ ছিদ্রযুক্ত পাত্র, এটাতে কিন্তু দীপ জ্বালানো হতো। অর্থাৎ তোমরা একবার ভেবে দেখো যে তখনকার মানুষেরাও কিন্তু জানতো যে আগুন জ্বালাতে গেলে কিন্তু অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন বিনা কিন্তু আগুন জ্বলবে না, তাদের মাথায়ও কিন্তু এই জিনিসটা ছিল। নেক্সট দেখো আলমগীরপুর। আলমগীরপুর কি, দেখো আলমগীরপুর সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ধরতে পারো, যেটা হচ্ছে কি না মিরত, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। নদী হচ্ছে গিয়ে হিন্দন নদী, এবং প্রধান অনুসন্ধান হচ্ছে গিয়ে গর্ত পর কাপড়ের ছাপ। ঠিক আছে, আলমগীরপুর প্রাপ্ত গর্তের ওপরে কাপড়ের ছাপের প্রমাণ করে যে সিন্ধু সভ্যতার মানুষ কি হয়, এইভাবে এই জিনিসগুলো কিন্তু ব্যবহারে দক্ষ হয়ে উঠেছিল। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই কিন্তু এগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, বা তোমরা পিডিএফ থেকে কিন্তু পড়ে নেবে। প্রায়শই যে প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়, সেখানে বেশ কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি।
এবং এবারেই কিন্তু আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু তোমাদের প্রশ্ন করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এই ক্লাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসে সেটা কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলেছে। বলেছে যে সভ্যতার প্রাগৈতিহাসিক কালের সঠিক ক্রমটি কি। আমরা পড়েছি এটাই কিন্তু তোমাদের এনটিপিসি সিবিটি এক্সামে এসেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি, পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। এখানে কিন্তু এক্সট্রা ডিটেলস সলিউশন তোমাদের দেওয়া রয়েছে, যেহেতু আমি পড়িয়ে দিয়েছি তাই আমি আর রিপিট করছি না। তোমাদের যাতে বারবার একই জিনিস তোমাদের বারবার বলা ভালো লাগবে না শুনতে পাই, তোমরা কিন্তু পিডিএফ যে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এক্সট্রা ডিটেলসগুলো পড়ে নেবে। ওকে, নেক্সট দেখো তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটা কি না, বলেছে যে এখানে বলেছে যে সর্বপ্রথম ভারতীয় প্রত্নতাত্ত্ববিদ কে, মহেঞ্জোদাড়ো খনন কার্যে প্রথম কে মহেঞ্জোদাড়ো খনন কার্য করেছিলেন কে, না আর.ডি. ব্যানার্জি কিন্তু খনন কার্য করেছিলেন। ঠিক আছে, এইখানে দেখো তোমাদের কিন্তু সব কিছু ছক্কা আকারে দেওয়া রয়েছে। হরপ্পাকে খনন কার্য করেছিলেন কত সালে, ঠিক আছে, মহেঞ্জোদাড়ো, লোথাল, কালীবঙ্গান কত সালে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে নেক্সট প্রশ্ন কি রয়েছে। এগুলো কিন্তু এক্সট্রা ডিটেলস খুব সুন্দর করে বানানো হয়েছে তোমাদের। যে হরপ্পা নগর কোন নদীর তীরে অবস্থিত, এনটিপিসি সিবিটিতে এসছে হরপ্পা নগর রাভি নদীর তীরে কিন্তু অবস্থিত, রাভি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের সলিউশনগুলো কিন্তু এগুলো দেখে নেবে। সিন্ধু ঘাটি সভ্যতা নিম্নলিখিত কোন স্থানে একটি নিদর্শন পাওয়া গেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হয়ে যাবে লোথাল, হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার লোথাল। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের কিন্তু কালীবঙ্গান নিয়েও বেশ তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে কন্ত করানো হয়েছে। ওকে, এই প্রশ্নটার উত্তরও কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এবং নেক্সট দেখো এই যে প্রশ্নটা, যে হরপ্পা সভ্যতা নিম্নলিখিত কোন স্থানটি বলান পাসের কাছে অবস্থিত, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু এই প্রশ্নটার 12 নম্বর প্রশ্নের কিন্তু কমেন্ট বক্সে আমাকে প্রত্যেকে উত্তর করে জানাবে, যেটা কিন্তু সিজিএল 2022-এ এই প্রশ্নটা কিন্তু এসেছিল। কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে এর অ্যান্সার কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে, তোমাদের এখানে কিন্তু দেওয়াই রয়েছে, বাট তোমরা কিন্তু জানাবে। ওকে, এখানে দেখো বলেছে যে প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের প্রত্যেকটা দেওয়া রয়েছে। এবং আজকে যে আমরা আলোচনা করলাম সেটা কিন্তু পুরো সিন্ধু ঘাটি সভ্যতাকে আমরা শেষ করলাম। এবং পরের দিন যেটা করব সেটা হচ্ছে কি না বৈদিক কাল। ঠিক আছে, বৈদিক কাল কিন্তু পুরো শেষ করব পরের দিন। আর এই নোটটি কিন্তু তোমাদের কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, প্রত্যেকে কিন্তু সংগ্রহ করে নিও এবং প্রত্যেকে কিন্তু মন দিয়ে পড়াশুনো করো, যাতে কিন্তু এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। আর পড়াশুনো তোমাদেরকেই করতে হবে এবং পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আমাদের কিন্তু আবারও দেখা হচ্ছে।